দর্শক, বলছিলাম জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে যে বাজে অবস্থা তৈরি হয়েছিল সেটার কথা, এবং ইশরাক হোসেনের প্রশ্ন জুলাই যোদ্ধাদের উদ্দেশ্যে যে আপনারা কি করেছেন জুলাই যোদ্ধাদের, মূলত এনসিপি নেতাদের উদ্দেশ্যে। এনসিপি এবার একটা ফটোকার্ড তৈরি করেছে, যেটা আবার সার্জিস আলম সহ সবাই পোস্ট দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে এনসিপি কৈফিয়ত দিতে চেষ্টা করেছে অন্তর্বর্তীকালীন সরকারের কৈফিয়ত, মানে এই কৈফিয়তটা অন্তর্বর্তীকালীন সরকারের দেওয়ার কথা, এই কৈফিয়তটা এনসিপির দেওয়ার কথা না, সার্জিস আলমেরও দেওয়ার কথা না। কৈফিয়তটা যদি এনসিপির পক্ষ থেকে হয় তাহলে এনসিপির কৈফিয়ত দেওয়ার কথা, কিন্তু তারা এনসিপির লোগো দিয়ে ফটোকার্ড তৈরি করে অন্তর্বর্তীকালীন সরকার কি কি করেছে সেরকম একটা ডাটা বেস তৈরি করেছে। দেখে নিন তাদের সেই ফটোকার্ডটা। সেখানে তারা লিখছে, 18 মাস 9 দিনে 2000-এর বেশি আন্দোলনের মাঝেও জুলাইয়ের জন্য যা করেছে অন্তর্বর্তী সরকার, মানে অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে সফল হয়েছে সেই কথা বলছে। এবং সেখানে ইশরাক হোসেনের প্রশ্ন উত্থাপন করা হয়েছে, কি করেছেন আপনারা শহীদদের জন্য? ইশরাক ডক্টর ইউনূসের ছবি দিয়ে বাস্তবে অন্তর্বর্তী সরকার যা করেছে তার লিস্ট দিয়েছে, মানে ডক্টর ইউনূসকেও এনসিপিতে ঢুকিয়ে দিয়েছে তারা। এখন লিস্টে কি কি আছে, কি কি সফলতার কথা বলছে অন্তর্বর্তী সরকারের, সেখানে তারা বলছে যে শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা, গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তর, এটা ছিল সব থেকে বিতর্কিত সিদ্ধান্তগুলোর একটা, যে জুলাই জাদুঘর কেন গণভবনে করতে হবে, কেন প্রধানমন্ত্রীর বাসভবনকে নষ্ট করতে হবে, কেন তারেক রহমান আজকে প্রধানমন্ত্রী হয়েও সরকারি বাসভবন থাকার জন্য পাবেন না, এই প্রশ্নগুলোর উত্তর আমরা জানি না। কেন 18 একর জমিতে জুলাই জাদুঘর করতে হবে, মুক্তিযুদ্ধ জাদুঘর যেখানে 2 বিঘা জমির ওপরে মাত্র, এই প্রশ্নগুলোর সমাধান আমরা পাইনি। এরপরে বলা হচ্ছে জুলাই সনদ প্রণয়ন, এটাকে সফলতা বলছে, যে জুলাই সনদ অনুযায়ী পরবর্তীতে আমরা এই নির্বাচনের পরে কোনো কাজই হতে দেখিনি এই কারণেই যে শেষ মুহূর্তে ডক্টর আলী রিয়াজ, ওই মেটিকুলাস ডক্টর আলী রিয়াজ, তিনি চালাকি করেছিলেন, ফন্দি করেছিলেন। জুলাই সনদের আলোচনায় যে আলোচনাগুলো হয়েছিল, যে ঐক্যমত্যগুলো হয়েছিল, সেগুলোর বাইরে এসে তিনি সাংবিধানিক পরিষদ গঠনের একটা আকাশ কুসুম কল্পনা প্রসূত বিষয় ঢুকিয়ে দিয়েছিলেন সনদের মধ্যে, যেখানে বিএনপি সহ কোনো দলই স্বাক্ষর করেনি, বিএনপি দাবি করেছে বারবার। এরপরে বলছে প্রতি জেলায় জুলাই স্মৃতি স্তম্ভ নির্মাণ, এটা হতে পারে, এটা তাদের দৃষ্টিকোণ থেকে ভালো কাজ, কিন্তু আমরা এটা করতে গিয়ে এটাও তো দেখেছি যে বিজয় সরণিতে মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলনের যে স্মৃতিসৌধ, সেই স্মৃতিসৌধ সরকার বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে, এবং সারা দেশে মুক্তিযুদ্ধের ভাস্কর্য, বঙ্গবন্ধুর ভাস্কর্য, এগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। মুজিবনগরে 3 শতাধিক ভাস্কর্য গুড়িয়ে দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ, কাজী নজরুল, শরৎচন্দ্র সহ সবার ভাস্কর্য ভেঙে দেওয়া হয়েছে। কাজী নজরুল ইসলামের নাক, মুখ, হাত, পা, চোখ ভেঙে দেওয়া হয়েছে। ব্যাপারগুলো তো ঘটেছে। শহীদ ও আহতদের তালিকা প্রণয়ন, এককালীন অর্থ ও মাসিক সম্মানী প্রদান, এখানে কি কেলেঙ্কারি হয়েছে গেজেট প্রকাশ থেকে আবার বলা হচ্ছে যে 20,000-এর বেশি আহতদের চিকিৎসা, নিষিদ্ধ আওয়ামী লীগের 36 মন্ত্রী ও 43 এমপি গ্রেপ্তার, রাষ্ট্রপতি সোভান থেকে এস আলম সহ ব্যাংক লুটেরাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, এগুলো হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের মানে সাফল্য তারা দাবি করছে। এখন দেখেন, জুলাইয়ের কথা বলতে গিয়ে তারা বলছে যে রাষ্ট্রপতি সোভান থেকে শুরু করে এস আলম সহ ব্যাংক লুটেরাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, এটার সঙ্গে জুলাইয়ের কি সম্পর্ক? জুলাই মানে আন্দোলনের শহীদদের জন্য কি করেছেন এই প্রশ্নের কি সম্পর্ক? কিংবা নিষিদ্ধ আওয়ামী লীগের 36 মন্ত্রী এবং 43 এমপি গ্রেপ্তার, এটার সঙ্গে জুলাই মানে শহীদদের জন্য কিংবা জুলাই যোদ্ধাদের জন্য আপনারা কি করেছেন এই প্রশ্নের কি সম্পর্ক? এই যে কি বলবো, যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আহতদের তালিকা প্রণয়ন, এখন পর্যন্ত তো 1.5 বছরে আমরা দেখেছি যে 843 জনের গেজেট প্রকাশ করা হয়েছে শহীদের, যে গেজেট অন্তত 3 বার সংশোধন করা হয়েছে, ভুয়া নাম বারবার কাটা হয়েছে। প্রথম আলোতে প্রতিবেদন এসেছে অন্তত 51 থেকে 52 জন ভুয়া নাম এখানে রয়েছে। মানে জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী আমরা 2 বছর ধরে দাবি করছি 1400 জন মৃত্যুর ঘটনা, কিন্তু 843 জনের বেশি আমরা তালিকাভুক্ত করতে পারিনি। আহতদের তালিকাভুক্ত ঠিকভাবে করতে পারিনি। আহতদের চিকিৎসা নিয়ে বারবার কেলেঙ্কারির ঘটনা সামনে এসেছে, ব্যাপারগুলোতে এসেছে। এবং ব্যাপারগুলো যখন ঘটছে, এই যে ব্যাপারগুলো, সেখানে জুলাই গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর বানানোর একটা ইস্যু আছে, যেখানে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে।
এছাড়া এই যে ধরে নিলাম যে এগুলো সবই ডক্টর ইউনূসের সাফল্য, কিন্তু ডক্টর ইউনূসের কাছে কিংবা ইউনূস সরকারের কাছে আমরা সাধারণ জনগণ আসলে প্রথমে কি চেয়েছিলাম? এক ফোঁটা শান্তি এবং একটা সুশাসন। এটাই তো আমাদের মূল চাওয়া ছিল, যে আমরা সমাজে শান্তি চাই এবং সুশাসন চাই। আমরা দুঃশাসন করেছে আওয়ামী লীগ, এই কারণে আওয়ামী লীগকে তাড়িয়েছি, তার পরিবর্তে আমরা একটা সুশাসন চাই। প্রফেসর ইউনূস কি বাংলাদেশে সুশাসন দিয়েছেন, নাকি এই দেশে মবতন্ত্র কায়েম করে শতাধিক মাজার ভাঙা এবং মব করে চাঁদাবাজির ঘটনাকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন? উত্তর হলো পরেরটা, মবতন্ত্র এদেশে কায়েম করেছেন, অর্থাৎ সুশাসন কায়েম করেননি। আমরা চেয়েছিলাম এক ফোঁটা শান্তি। আমরা কি এই সমাজে শান্তি পেয়েছি? চুরি, ডাকাতি, ছিনতাই, এই ব্যাপারগুলো এত বেশি বেড়েছে, এক রাজধানীর মোহাম্মদপুর এলাকা সামাল দিতে পারেনি ডক্টর ইউনূস সরকার। প্রকাশ্যে ডাকাতি, প্রকাশ্যে ছিনতাই, এই ব্যাপারগুলো হয়েছে এবং জেলখানা থেকে উগ্রবাদী জঙ্গিদের ছেড়ে দেওয়ার অভিযোগ তো রয়েছে। সুশাসন শান্তি এবং সুশাসন, এই দুইটা যেটা জনগণের মূল চাওয়া, সেটা জনগণ পায়নি। জনগণ চেয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকবে না, সহনীয় পর্যায়ে থাকবে। সেটা কি হয়েছে? সেটা আমরা পাইনি। আমরা দুর্নীতিমুক্ত একটা সমাজ গড়তে চেয়েছি, সেটা কি হয়েছে? আমরা পাইনি। এবং ডক্টর ইউনূসের শাসন ব্যবস্থার পরবর্তীতে শেষের দিকে দুদকে যে এক গাদা তাদের উপদেষ্টা পরিষদের নামে নানা অভিযোগ, এবং তারা ক্ষমতায় থাকতেই তাদের উপদেষ্টা, বিশেষ সহকারী, বিভিন্ন কর্মকর্তাদের নামে যে বিভিন্ন মন্ত্রণালয়ের এক গাদা শত শত হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে, সেগুলো কি তদন্ত করা হয়েছে? হয়নি। আমরা এই সমাজটাকে, যেটা শেখ হাসিনা পারেননি ঐক্যবদ্ধ করতে, জাতিকে পারেননি বলেই তো তার পতন হয়েছে। তারা একপাক্ষিক শাসন ব্যবস্থা কায়েম করতে চেয়েছিল, সেটাই তো তাদের সব থেকে বড় ভুল। এবং নির্বাচন ব্যবস্থাকে তারা বিতর্কিত করেছিল, এগুলোই তো ভুল। তার প্রতিদিনে আমরা কি পেয়েছি ডক্টর ইউনূসের কাছে? নির্বাচন ব্যবস্থায় তিনি প্রথমেই নির্বাহী আদেশে দল নিষিদ্ধ করার প্রক্রিয়ায় গিয়েছেন, এবং সেটা যে প্রতিশোধ পরায়ণতা, রাজনৈতিক প্রতিহিংসা সমাজে বাড়িয়ে দেয়া, হিংসার চাষাবাদ করা, সেগুলো তো আমরা দেখেছি। বারবার বিভিন্ন দিক থেকে দাবি উঠেছে যে আওয়ামী লীগ সরকারের, আওয়ামী লীগের না, আওয়ামী লীগ সরকারের যারা স্পেসিফিকভাবে দোষী তাদের বিচার করেন, তাদের বিচার হওয়া উচিত। কিন্তু আপনি দল হিসেবে আওয়ামী লীগকে, বাংলাদেশের সব থেকে পুরনো দল এবং মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল, তাকে আপনি নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে পারেন না। নেপালে যেটা হলো, নেপালে একই জেনজিদের আন্দোলন হলো এবং তারপরে নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে নির্বাচনও করতে দেওয়া হলো এবং জনগণ ভোটে তাকে প্রত্যাখ্যান করলো। সেটাই তো বাংলাদেশের দরকার ছিল। আপনি 3 মাসের মধ্যে একটা নির্বাচন দিতেন, আওয়ামী লীগকে ভোট করতে দিতেন, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করত। তাহলে তো আর আপনাকে নির্বাহী আদেশে তাদেরকে নিষিদ্ধ করতে হতো না। নির্বাহী আদেশের দিকে তখন এই কারণে গিয়েছেন যে